নমস্কার দর্শক বন্ধুরা, হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো চিকিৎসক নিগ্রহ এবং আইন। আপনারা জানেন কয়েকদিন আগে আইজিএম হাসপাতালে একটা নজিরবিহীন ঘটনা হয়েছিল। একজন মধ্যরাত্রে চিকিৎসককে মারতে মারতে একদম উমাকান্ত স্কুলে সিটি সেন্টারের সামনে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে নিয়ে মাটিতে ফেলে লাঠিপেটা করা হয়েছিল এবং পরবর্তী সময় স্থানীয় মানুষ এবং নিরাপত্তা কর্মীরা সেই চিকিৎসককে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়, জিবি হাসপাতালে ভর্তি হন এবং সম্ভবত আজ পর্যন্ত উনি জিবি হাসপাতালে ভর্তি আছেন, ডক্টর দীপঙ্কর দেবনাথ। এই ঘটনার পর পশ্চিম থানাতে একটা মামলা হয়। সেই মামলাতে রেজিস্টার হওয়ার পর পুলিশ মোট 5 জনকে অ্যারেস্ট করে এই কেস কানেকশনে এবং কোর্টে তাদের প্রডিউস করা হয়। কোর্টে প্রডিউস করার পর কোর্ট দুই পক্ষকে, সরকার পক্ষ এবং বিবাদী পক্ষের আইনজীবীদের শুনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে ইনচার্জ ছিলেন সেদিন উনি ওনাদের জামিন, অন্তর্বর্তীকালীন জামিন, ইন্টারিম বেল যেটা মঞ্জুর করেন এবং সেদিন অর্ডার দিতে দিতে 6:30 7টা বেজে যায়, যার জন্য সেদিন আসামিরা বন্ড দিতে পারেনি। তারপরে কিন্তু আমরা দেখেছি এই ঘটনাটা এটা কিন্তু নাটকীয় মোড় পরের দিন শুরু হয়ে গেল। আমরা রাজ্যের বুকে দেখেছি একটা নজিরবিহীন ঘটনা দেখেছি। আমাদের হাইকোর্ট দেখলাম রাত্রি 9টার সময় আমাদের হাইকোর্টের যিনি মুখ্য বিচারপতি রয়েছেন উনি বেঞ্চে বসলেন, উনি এই মামলাটা শুনলেন, সরকার পক্ষের আবেদন শুনলেন এবং নিচের কোর্ট, নিম্ন আদালত যে জামিনের মঞ্জুর করে যে অন্তর্বর্তীকালীন জামিনের যে আদেশ দিয়েছিলেন সেই আদেশটাকে স্টে করে দিয়েছে। এবং এটা নিয়ে কিন্তু এখন একটা আইনজীবী মহলে যারা আইন নিয়ে আলোচনা করেন, যারা লয়ার ফ্র্যাটার্নিটিতে রয়েছেন বা সাধারণ মানুষের যারা আইন সম্পর্কে একটু জানেন বোঝেন, তাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে কোর্ট একবার জামিন দিলে, সে নিচের কোর্ট হোক বা সেশন কোর্টই হোক, হাইকোর্ট কি জামিন বাতিল করতে পারে না জামিনের যে আদেশ তার উপরে স্থগিতাদেশ দিতে পারে? সেটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এবং শুধু তাই না, পরের দিন যখন আসামিরা যখন বেল বন্ড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সাবমিট করতে যান, তখন বারবার করে আসামির যিনি আইনজীবী ছিলেন বা আসামি পক্ষের যারা অন্যান্যরা ছিলেন তাদের কিন্তু বলা হয়েছে যে আমরা বেল বন্ড রাখতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার রয়েছে। কিন্তু বিকাল 5টা 6টা পর্যন্ত কিন্তু কোনো ধরনের এই অর্ডারটার এগেনস্টে কোনো কোর্টে, না সেশন কোর্টে না হাইকোর্টে কোনো ধরনের মামলা বা কোনো ধরনের আপিল এই অর্ডারটার এগেনস্টে ফাইল করা হয়েছিল। তারপরও আসামি পক্ষের আইনজীবীদের বারবার করে বলা হচ্ছিল যে কোর্ট চত্বর থেকে, যেখানে পুলিশ কোর্টে যেখানে বন্ড জমা দেওয়া হয়, বারবার বলা হচ্ছিল যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার আছে, আমরা বেল বন্ড অ্যাকসেপ্ট করতে পারবো না, রাখতে পারবো না। আমরা দেখলাম রাত্রি 9টার সময় এই অর্ডারে স্টে দিল। স্টে দেওয়ার পর আসামিরা যারা জামিনে পেয়েছিল তারা আপাতত তাদের থাকতে হবে, জেল হাজতে থাকতে হবে। এটা নিয়ে একটা আলোচনা আজকে আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে, যে আসলে যেটা সেটেল ল আছে, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলার চেষ্টা করছে, যেটা আমাদের সংবিধানে বারবার করে গ্যারান্টেড করার চেষ্টা করা হচ্ছে, যে বেল এবং জেলের মধ্যে যে পার্থক্যটা, বা এই যে জেল এবং বেল, যে বেল হলো বলেছে বেল একটা কমন থিং এবং জেল হলো এক্সেপশনাল, মানে একটা এক্সেপশনাল সিচুয়েশনে জেল হতে পারে, কিন্তু বেল হলো ইট ইজ এ ম্যাটার অফ রাইট অফ দ্য অ্যাকিউজড পারসন। এবার এখানে আমরা দুটো পার্টে আলোচনা করবো। প্রথম হলো বেলটা কেন হলো, মানে যে সেকশনগুলি আমরা দেখেছি 307 অ্যাটেম্প টু মার্ডার, 333 আইপিসি, সেটা হলো সরকারি কর্মচারীকে কর্মরত অবস্থা গ্রিভিয়াস হার্ট করলে যেটা হয়, 364 আমরা দেখেছি অ্যাবডাকশন দেখেছি। তারপরও পুলিশের ফরওয়ার্ডিং এর উপর বেস করে কিন্তু নিম্ন আদালতের বিচারক কিন্তু অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে দেয়। তাহলে কি সেই ফরওয়ার্ডিং রিপোর্টে পুলিশের ত্রুটিপূর্ণ ফরওয়ার্ডিং রিপোর্ট ছিল? সেই ফরওয়ার্ডিং রিপোর্ট কি সেইভাবে এভিডেন্স কোর্টের সামনে পুলিশ প্রডিউস করতে পারেনি? পুলিশের কি এত তাড়াহুড়া ছিল যে সেদিনই সকালে অ্যারেস্ট করে সেদিনই কোর্টে পাঠিয়ে দিতে হবে? এই তাড়াহুড়ার মধ্যে কি পুলিশ একটা তার যে ফরওয়ার্ডিং রিপোর্ট আসামিদের প্রডিউস করা একটা সেন্সিটিভ ম্যাটারে পুলিশের যে দায়িত্বহীনতা, এর মধ্যে পরিচয় পুলিশ দিল না? দ্বিতীয় ক্ষেত্রে যেটা আলোচনা হবে যে এই অর্ডার এগেনস্টে যে অর্ডারটা হলো, যে স্টে অর্ডারটা হলো, যে এই অর্ডারটা আইনগতভাবে বেল একটা যদি নিচের কোর্ট দেয়, উপরের কোর্টে গেলে বেল অর্ডার বা বেল ক্যান্সেলের ক্ষেত্রে কী কী নিয়মগুলি রয়েছে, বা এই যে স্টে অর্ডারটা দিল ত্রিপুরা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, এই স্টে অর্ডার কি বেল যখন ক্যান্সেলেশনের জন্য যায়, মানে আবেদন করে, সেই বেল ক্যান্সেলেশনের সময় কি এই স্টে অর্ডার দিতে পারে? সেটা নিয়ে আলোচনা। আমার সাথে আমাদের রাজ্যের স্টুডিওতে অতিথি রয়েছেন রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট বিশিষ্ট আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস স্যার, আপনাকে স্বাগত। রয়েছেন রাজ্যের অন্যতম আরেকজন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম দা, তোমাকে স্বাগত।
আমি প্রথমে বিদ্যুৎ স্যারের কাছে যাব। বিদ্যুৎ স্যারকে যেটা জিজ্ঞাসা করতে, এমন একটা চিকিৎসক নিগ্রহ, পুলিশ একটা এফআইআর নিলেন, এতগুলি সেকশন দেওয়ার পর প্রাথমিকভাবে কোর্ট এই ধারাগুলি অনুযায়ী যে নিচের কোর্টে যে সিজিএম ইনচার্জ ছিলেন উনি জামিন দিয়েছেন ইন্টারিম বিল। তার মানে তো এটা উনি দেখেছেন প্রাইমারি যে ফরওয়ার্ডিং রিপোর্টটা পুলিশ পাঠিয়েছে, এদেরকে প্রাথমিকভাবে আটকানোর মতো, তদন্তের সাথে জেলে পাঠানোর মতো কোনো ম্যাটেরিয়ালস নেই। অভিযোগটা তো খুবই গুরুতর। ডাক্তার ওনার ডিউটি করছিলেন, যেভাবে সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারলাম, ঘটনাটা তো খুবই গুরুতর। যারা করেছে এটা খুবই নিন্দনীয় কাজ, সেটা শাস্তি হওয়া উচিত। সেটা হলো ম্যাটার অফ ট্রায়াল। এখন জামিনের যে ব্যাপারটা আসছে, পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্টে পাঠিয়েছে, সেখানে প্রসিকিউশনের বক্তব্য থাকবে বেলের না দেওয়ার পক্ষে, ডিফেন্সের বক্তব্য থাকবে বেল দেওয়ার পক্ষে, এবং এটা ম্যাজিস্ট্রেটের এক্সক্লুসিভ জুরিডিকশন ডিসক্রিশন বেলটা গ্রহণ করার ক্ষেত্রে। আর যেটা আমাদের বারবারে বলা হচ্ছে বেল অর জেল, এই যে ডিউরিং ইনভেস্টিগেশন যে ডিটেনশনটা, ইট ইজ এই ডিটেনশনটা ইজ নট এ পানিশমেন্ট। ডিটেনশনটা হয় অনলি ইন দি ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন। ম্যাজিস্ট্রেটের কাছে যখন প্রেয়ার হয়, ম্যাজিস্ট্রেট সেটা দেখেন। প্রথমত অভিযোগটা, এফআইআর তো অভিযোগ আছে, ফরওয়ার্ডিং রিপোর্ট যখন অ্যারেস্ট করছে, নিশ্চয় এফআইআর ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা যায় না, এটা এখন ল ইজ সেটেলড। এফআইআর অনেক কিছুই থাকবে, কিন্তু পুলিশ ইজ টু গো ফর মিনিমাম ইনভেস্টিগেশন। তার বিরুদ্ধে এই যে অভিযোগটা, এই অভিযোগটা অ্যারেস্ট করার মতন দরকার আছে কিনা বা কী মেটেরিয়ালস আছে, সেখানে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, পুলিশ ফরওয়ার্ডিং রিপোর্ট পাঠিয়েছে, তাকে ডিটেনশনের জন্য প্রেয়ারও দিয়েছে। এখন ডিফেন্সেরও বক্তব্য শুনেছে, সেখানে কোর্ট তার জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করার পরে বেল দিয়েছে। এটা তো তার ডিসক্রিশনারি পাওয়ার, আর ইট ইজ নট এ কেস অফ লাইফ সেন্টেন্স অর ডেথ সেন্টেন্স। এটা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের এটা উইদিন হিজ ওয়েল, মানে জুরিডিকশন, মানে তার কমপ্লিট জুরিডিকশন এখানে ডিসক্রিশন বেল দেওয়ার মতো। এখন কোর্ট মনে করেছে যে যা ম্যাটেরিয়ালস আছে, যারা এসছে নিশ্চয়ই ওদেরকে জামিন দিয়েছে। সেইখানের মধ্যে এখন যেটা শুনছি, এটা যদি হয় থাকে, এটা মানুষ কিন্তু জুডিশিয়ারির প্রতি আস্থা হারিয়ে ফেলবে। কেন আমি বলছি, যে মুহূর্তে কোর্ট আমাকে লোয়ার কোর্ট জামিনের অর্ডার দিল, সেই মুহূর্তে আমার রাইট হলো যে কন্ডিশন আছে এগুলি ফুলফিল করবে, আই শ্যাল কাম আউট ফ্রম দি জেল অর দ্য কাস্টডি। যেটা বেল বন্ড দিতে চাইছে লয়ার, বেলের অর্ডার দিয়েছে তুমি ম্যাজিস্ট্রেট, এবং ইট ইজ দ্য ডিউটি অফ দি ম্যাজিস্ট্রেট। আমি যদি কন্ডিশন ফুলফিল করে বেল বন্ড সাবমিট করি, পুলিশ ম্যাজিস্ট্রেট আমাকে রিলিজ করতে বাধ্য, বেল বন্ডটা অ্যাকসেপ্ট করতে বাধ্য। সেই ক্ষেত্রে যদি না করে থাকে, তাহলে কারো না কারো ইন্টারফিয়ারেন্স হয়েছে। আমাদের অনেক সময় মনে হয়, আমার প্র্যাকটিসিং লাইফে যেটা আমার অভিজ্ঞতা, অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে এমন অর্ডারও হয়, মনে হচ্ছে যে ম্যাজিস্ট্রেট যিনি অর্ডার দিচ্ছেন সে নামে ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাট ইন রিয়েলিটি হি ইজ ওয়ার্স দেন পুলিশ অফিসার। এরকম কাজ যদি করে থাকে, এটা যেহেতু আমি ডিফেন্স লয়ার না, যেটা শুনলাম তার থেকে যদি মনে হয় যে বেল ব্যান্ড ওয়াজ রেডি, এটা সাবমিট করতে যাচ্ছিল, ম্যাজিস্ট্রেট না পুলিশ কোর্ট বলেছে উপর থেকে অর্ডার আছে, অর্ডার ইট ক্যান অনলি বি ইন্টারভিউড বাই জুডিশিয়াল অর্ডার। তো তখন পর্যন্ত কোনো জুডিশিয়াল অর্ডার নেই, তাহলে যে অর্ডারটা দিয়েছে সেটা কে ডাইরেকশন দিয়েছে, কে মানছে না, না মানার জন্য বলা হচ্ছে, এই অর্ডারটা না মানার জন্য বলা হচ্ছে। তাহলে তো বোঝা যাচ্ছে সামবডি ইজ কন্ট্রোলিং দি জুডিশিয়ারি, মানে জুডিশিয়াল অর্ডার কার্যকর হচ্ছে না। এটা আমার রাইট যে আমি বেল বন্ড সাবমিট করলে বেল বন্ড অ্যাকসেপ্ট করতে ম্যাজিস্ট্রেট বাধ্য, যদি আমি কন্ডিশনগুলি ফুলফিল করি, এবং সেই মুহূর্তে আমাকে রিলিজ করতে হবে। সেখানে দেখা যাচ্ছে এই কথার থেকে মনে হচ্ছে যে পুলিশ বেল বন্ড অ্যাকসেপ্ট করছে না, সেটা নিশ্চয়ই ম্যাজিস্ট্রেটেরও নোটিশ আনা হয়েছে। আনা হলে ম্যাজিস্ট্রেটও দেখা যাচ্ছে একটা, হয়তো এটা যদি ঘটনা হয়ে থাকে, উনি যে কাজ করেছেন যদি করে থাকেন, সেটাও কিন্তু খুবই খারাপ কাজ। মানে জুডিশিয়াল অফিসারের কাজ করেননি উনি, ওনাকে কোনো অর্ডার আনলেস জুডিশিয়াল
অর্ডার কোনো হায়ার অথরিটি যদি পাস না করে সেটাকে উনি মানতে ওনার অর্ডার উনি এক্সিকিউট করতে বাধ্য। পরবর্তীকালে যেটা আবার শুনছি, এটা তো নিশ্চয়ই কেউ বোধহয় বলেছে যে রিলিজ করা যাবে না, আমরা উপর থেকে অর্ডার আনছি, এরকম একটা ইমপ্রেশন, নাহলে ম্যাজিস্ট্রেট না করার। আর অর্ডার দেওয়ার আগে এই কোন অথরিটি এই যে অ্যাসিওর করলো যে অর্ডার থেকে উপর থেকে স্টে অর্ডার আনবো, রিলিজ করা যাবে না, ওয়েট করো? নিশ্চয়ই এরকম কোনো ইন্ডিকেশন দিয়েছিল। তাহলে সে কে? অর্ডার কোনো আপার কোর্ট থেকে আসার আগে কি করে বলে যে আপনি এটা করবেন না? নিশ্চয়ই কে বলেছিল যে আপনার অর্ডারটা স্থগিত হয়ে যাবে? এটা কে বলতে পারে? আমরা তো অর্ডার দেওয়ার এক মুহূর্ত আগেও বলতে পারি না যে অর্ডারটা কোর্ট পাস করেছে সেই অর্ডারটা কার্যকর হবে না। তারপরে বেল ইজ গ্রান্টেড, এটা তো অ্যামাউন্টস টু বেল গ্র্যান্ট করা হয়েছে, আমি কন্ডিশনগুলো ফুলফিল করি। এখন সেটা একমাত্র ইন্টারভিউয়ার হতে পারে, কোর্টের পাওয়ার আছে, হাইকোর্টের পাওয়ার আছে, সেশনস কোর্টের পাওয়ার আছে। নর্মালি আমরা সেশনস কোর্টে যাই, এটা কোন কোর্ট জামিন দিয়েছিল আমি জানি না, সিজিএম কোর্ট জামিন দিলে এইটা একটা এখানে দর্শক বন্ধুরা স্যার একটা পয়েন্ট হয়েছে যে সেশন কোর্টে যাওয়া, আমাদের কাছে যেটা খবর, আমরা যেটা জেনেছি কোর্ট চত্বর থেকে, সেশন জাজের কাছে বেল ক্যান্সেলেশনের প্রেয়ারে ওই দিনই পরের দিন যাওয়া হয়েছিল এবং ওনাকে বলা হয়েছিল যে ওই দিনও এটা শুনতে হবে। তো উনি বলেছেন এইভাবে করলে মানে আমি বেল ক্যান্সেলেশনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি আমি অ্যাপ্লাই না করে আমি এটা শুনবো না। তারপরে তারা হাইকোর্টে যায় ওই দিন। রাইটলি যদি সেশন জাজ এটা বলে থাকেন হচ্ছে কি বেল গ্র্যান্ট হয়ে গেছে, এখন যদি বেল ক্যান্সেলেশনের জন্য যদি যায়, এটা আনলেস ইট ইজ ক্যান্সেলড, আর ক্যান্সেল করতে গেলে এটাকে ফার্স্ট পিটিশন অ্যাডমিট হবে। এটা যদি প্রাইমারি ফেসি দেখে যে দেয়ার আর সাম ম্যাটেরিয়ালস অফ গ্রাউন্ড ফর হিয়ারিং দি ম্যাটার ফর ক্যান্সেলেশন, তখন কোর্ট এটা অ্যাডমিট করবে। অ্যাডমিট করলে এটাতে ইন্টারফিয়ার করতে পারবে না আনলেস অ্যান্ড আনটিল দি আদার পার্টি ইজ নোটিফাইড। একদম নোটিশ ইস্যু করবে আদার পার্টিকে যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ আসছে, বেল ক্যান্সেলেশনের জন্য আসছে, এগুলির বিরুদ্ধে তার যে বক্তব্যটা সেটাকে রিভার্ট করার সুযোগ দিতে হবে। ঠিক, সুযোগ না দিয়ে, কারণ ল ইজ সেটেল যে নোবডি ক্যান বি কনডেমড আনহার্ড। আমার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেটা যদি আমাকে না শুনে যদি বেলটা ক্যান্সেল করে দেওয়া হয়, তাহলে সেখানে তো বিচার ব্যবস্থার প্রতি আর কোনো এই ধরনের আমাদের আইনের বিরুদ্ধে। সেখানে সেশন জাজ যদি বলে থাকে, রাইটলি বলেছে, সেটাই একটা সন্দেহ, তাহলে সেশন জাজের উপর কনফিডেন্স নেই, হাইকোর্টে চলে গেলে কেন? একদম ওদিনই গেলে হাইকোর্ট কি বলো, তাহলে বোঝা যায় কি হাইকোর্ট বলে দিয়েছিল আমার কাছে আসো আমি ক্যান্সেল করে দেবো। সেশনস কোর্ট বলার পরে সেশনস কোর্ট কি বলেছে? নিশ্চয়ই যেটা বলেছে সেশনস কোর্ট বলেছে আমার প্রসিডিউরটা মেনটেন করতে হবে। সেম প্রসিডিউর সেটা হাইকোর্টের ক্ষেত্রে প্রযোজ্য, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমাকে শোকজ না করে আমার যে আমি রাইটটা অ্যাক্রু করেছি ফর দি টাইম বিং আমি বেল পেয়েছি, সেটা কিন্তু হাইকোর্টের ক্ষমতা নেই আমাকে নোটিফাই না করে। সুতরাং আমি জানি না হাইকোর্ট আসামিকে নোটিফাই করেছিল না, আসামিকে শোকজ করেছিল কিনা যে তুমি কারণ দর্শা তোমার বিরুদ্ধে আমার কাছে অ্যাপ্লিকেশন এসেছে কনসিডার। এটা না করে হাইকোর্টেরও কোনো নর্মাল, হাইকোর্টও এটা পারে না, আইনত পারে না। এখন কি হয়েছে উই ডু নট নো। আমি রাজ্যের একজন বিশিষ্ট আইনজীবী এবং এট দ্য সেম টাইম ডেজিগনেটেড সিনিয়র কাউন্সিল, পীযূষদার সঙ্গে একমত। আমি এটাও ঘটনা যে আই ডু বাউ ডাউন টু হিজ সাবমিশনস, যে এইটা এক্ষুনি আমাদের রাজ্যে একটা মারাত্মক একটা প্রবণতার জায়গায় তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে 11 তারিখে, ইফ আই এম নট রং, বৃহস্পতিবার দিন বেলটা মঞ্জুর করা হয়েছে, মানে জামিন মঞ্জুর করা হয়েছে 11/4/2019। যে কোনো কারণের জন্যই হোক, যাদের জন্য জামিন চাওয়া হয়েছে তারা জামিনের যে মূল শর্তগুলো ছিল তার মধ্যে অন্যতম বেল বন্ড জমা দেওয়া, সেটা দিতে পারেনি, তাদেরকে সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরের দিন যখন ওরা জামিন চাইতে এলো, মানে জামিনের জন্য জামিনের যে শর্ত রয়েছে সেটা ফুলফিল করে বেল বন্ড জমা দিতে এলো, ওদেরকে বলে দেওয়া হলো যে না, আমরা সেটা
গ্রহণ করব না, বেল বন্ড আমরা অ্যাকসেপ্ট করছি না। কারেক্টলি বলেছেন পিউষ দা। এটা কিসের ভিত্তিতে বলছেন, কে বলছেন? ইজ দেয়ার এনি জুডিশিয়াল অর্ডার? আমরা তো এর আগে দেখেছি অরিন্দম দা দুজন ম্যাজিস্ট্রেটের বেল বন্ড অ্যাকসেপ্ট করা না করার জন্য সেটা আমি আসছিলাম। সাসপেন্ড হয়ে চাকরি চলে গেছে। চাকরি চলে দিস উইল বি দ্য কেস নাও হিয়ার। না, এখন চাকরিটা কার যাবে সেটা হচ্ছে আলোচ্য বিষয়। রাজ্যবাসী ঠিক করবে, রাজ্যের আইনজীবীরা ঠিক করবে, রাজ্যের যারা আইনে ওয়াকিবহল মহল আছে তারা ঠিক করবে যে চাকরিটা এখন কার যাবে। এটা কি এসএল ত্রিপুরা 6 নম্বর কোর্টের চাকরি যাবে না আর কারোর চাকরি যাবে? কে বেল বন্ড অ্যাকসেপ্ট করলো না? কেন অ্যাকসেপ্ট করলো না? হু ডিক্টেটেড? কেন অ্যাকসেপ্ট করা হলো না? কারণ বেল বন্ডে যে জামিনের শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত মোতাবেক পরের দিন এসে, আগের দিন দিতে পারেনি, ভেতরে চলে গেছে, সংশোধন হয়ে চলে গেছে, পরের দিন নিয়ে এসছে, অ্যাকসেপ্ট করা হচ্ছে না। ইজ দেয়ার এনি রিটেন অর্ডার ফ্রম এনি কনসার্ন? নাই। এখন অবধি কোনো অফিসিয়াল কোনো অর্ডার কেউ দেখাতে পারেনি যে আমাদের কাছে এই অর্ডার ছিল যে অ্যাকসেপ্ট করা যাবে না। আরে অ্যাকসেপ্ট করা যাবে না অফিসিয়াল অর্ডার হতেই পারে না, কারণ আনটিল আনলেস কোনো হায়ার অথরিটির তরফ থেকে, জুডিশিয়াল হায়ার অথরিটির তরফ থেকে কোনো রকমভাবে শুনানির পরে, ফলোয়িং দ্য প্রসিজিওর লেড ডাউন বাই দ্য সিআরপিসি, ক্রিমিনাল প্রসিজিওর কোড, এই জামিনের আবেদন বা এই জামিনের দরখাস্ত বা এই জামিনের যে আদেশটা হয়েছে সেটা নাকচ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা অ্যাকসেপ্ট না করার কোনো জায়গা নাই, রাস্তা নাই। কিন্তু সারা দিন ভর সেটা হলো না। ইন দ্য মিন টাইম রাজ্য সরকার যেটা করলো, আমি 100 বার এই মাঝখানে ইয়ে করবো, সেটা হচ্ছে যে ইস্যুটা নিয়ে কথা, ডাক্তারকে নিগ্রহ করা, এইটা কোনোভাবেই আমি সমর্থন করছি না। ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমি আইনজীবী, আমি বিশ্বাস ইয়ে করবে না, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু আইনের জায়গায় চলবে, মানবিকতা মানবিক জায়গায় থাকবে। আমাদের রাজ্যে দীর্ঘদিন আমরা দেখেছি যে বধূ নির্যাতন বা বধূ হত্যার পরে মিছিল করে কোর্টে লোকে এসে জমায়েত হয়েছে, এবং মিছিলের স্লোগান ছিল, মিছিলের মানে টেম্পো ছিল দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। যে কোর্টে বিচার হচ্ছে বা যেই কোর্টে বেল পিটিশন মুভ হচ্ছে সেই কোর্টের দরজায় দাঁড়িয়ে স্লোগান চলছে। তাতে কি এটা হয়েছে যে বিচারকরা তাদের সবাইকে ফাঁসি দিয়ে দিয়েছে? না, এট দ্য এন্ড অফ দ্য ডে খালাস হয়ে গেছে। আইনের চোখে, বিচারকের চোখে, বিচারের নির্দিষ্ট গাইডলাইন মেনে তাদের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হয়নি বলে খালাস দিয়ে দিয়েছে। কাজেই দুটো জিনিস মাথায় রাখতে হবে, আবেগ, জনমত, আর বিচার ব্যবস্থার যে মানে গাইডলাইন্স ফিক্সড আপ করা আছে, দুটোকে এক জায়গায় মিলিয়ে দিলে সমস্যা হয়ে যাবে। আমার মনে হয় আজকে যে ঘটনাটা ঘটেছে, এই যে সেদিনের যে ঘটনাটা, সেটা বোধহয় দুটো জিনিসকে এক জায়গায় মিলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তুমি দেখো অর্ডারটা কি হয়েছে, হাইকোর্টে যখন গেল, সরকারের তরফ থেকে গেছে, তখন হাইকোর্ট অবজার্ভ করছে এরমভাবে that it is argued while granting interim bail in connection with West Agartala PS case number 2019 WAG West Agartala 70 registered under section 364 307 333 427 34 of IPC judicial magistrate first class court number 6 committed an error in as much as the provisions of the Tripura Medicare service persons and Medicare service institutions prevention of violence and damages of property Act 2013 stands ignored. The offence is non-bailable. Also, the learned judicial magistrate failed to take into account overall attending facts and circumstances prevalent in the capital with regard to the medical services which is adversely hampering public interest. মানে সরকারের তরফ থেকে মূলত যেটা দাবি ছিল সেটা হচ্ছে রাজ্যে চিকিৎসকদের উপর যে নিগ্রহ বা চিকিৎসকদের যে আক্রমণ বা যেভাবে নিগ্রহ করা হচ্ছে সেইটাকে আটকানোর জন্য, এই জায়গাটাকে অ্যাটেন্ড করার জন্য, অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। এইটা ছিল সরকারের তরফ থেকে আবেদন। কোর্ট কি কনক্লুড করলো? ইভেন দ্য লার্নেড সেশন জাজ বলেছে
সেশন জাজের কাছে গেছিল। ইভেন দ্য লার্নেড সেশন জাজ ওয়েস্ট আগরতলা বিফোর হুম দ্য সেড অর্ডার ওয়াজ চ্যালেঞ্জড ফেইল টু টেক নোট অফ সাচ ফ্যাক্ট। এটা হচ্ছে সরকারের, রাজ্য সরকারের তরফ থেকে আবেদন যে সেশন জাজও এটা এই কথাটা বুঝতে পারছে না, বুঝতে পারেনি বা ইয়েতে নেয়নি, কগনিজেন্সে নেয়নি যে মানে রাজ্যের পরিস্থিতিটা বোঝা। এরপরেই বলছে as such the urgency in filing the present petition issue notice to the respondents, একদম নোটিস ইজ টু বি ইস্যুড, হাইকোর্ট নোটিস ইস্যু করেছে, বলেছে রিটার্নেবল উইদিন 23rd April 2019 বাই ওয়ে অফ দোস্তি সার্ভিস, মানে ইমিডিয়েট সার্ভিস হবে, হাতে হাতে দিয়ে আসবে। এরপরেই যেটা বললো সেটা হচ্ছে যে অ্যাডভোকেট জেনারেল সার্ভিসের সাবমিশনটা নাকি লিগালি টেনেবল। as such in the meanwhile operation of the order dated 11/4/19 passed by the learned judicial magistrate first class court number 6 Agartala West Tripura in West Agartala PS case number such and such titled as Khokon Das versus others and others versus the state of Tripura shall remain state। এখন প্রশ্ন হচ্ছে এই পিটিশনটা ছিল একটা 439(2) তে। 439(2) কি বলছে? when somebody is released on bail, যে কোনো সময় সেশনস কোর্ট বা হাইকোর্ট তার বেলটা ক্যান্সেল করে দিয়ে অ্যারেস্ট করতে পারে, কাস্টডিতে নিয়ে নিতে পারে। whether he was on bail, he was allowed bail, he was still on custody, তো he remained undefended। তুমি আবার আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, তুমি দেখে নাও যে বিষয়টা কোন জায়গায় দাঁড়াচ্ছে। পার্টিস কারা ছিল সেদিন এই সন্ধ্যাবেলা? The state of Tripura petitioner versus Sri Khokon Das and others respondent. For petitioners Mr. Arun Kanti Bhomik, Advocate General, Mr. Bishwajit Dev PP, Mr. Raju Dotto Advocate. For respondents none. Why none? প্রশ্নটা হচ্ছে why none? none কেন? আমি আইনটা কম বুঝি, সামান্য কয়েক বছরের প্র্যাকটিস আমার, সিনিয়র কাউন্সিল রয়েছে, উনি বলবেন তুমি চিকিৎসা করো, উনি বলবেন অন ক্যামেরা আমি একটা জামিন পেয়েছি, জামিনের শর্ত আমি পূরণ করতে পারিনি, তার জন্য আমি জেলেই আছি, কিন্তু আমার এই জামিনের যে অর্ডারটা হয়েছে, রায়টা হয়েছে, সেটা বাতিল করার জন্য তুমি গেছো কোর্টে, আমাকে না শুনে অর্ডার দিয়ে দেবে কোর্ট? বিধান কিন্তু তা বলে না, আমাকে শুনতে হবে, এবং কোর্ট তাই করেছে, নোটিশ ইস্যু করেছে, কিন্তু ইন দ্য মিনটাইম স্টে করে দিয়েছে। এটা হয় নাকি স্টে? আমার প্রেয়ারটা থাকবে প্রেয়ার ফর ক্যান্সেলেশন অফ দ্য বেইল। এক্স্যাক্টলি 439(2) তে স্টে করার সুযোগ কোথায়? হি ইজ এ মাচ মোর এক্সপিরিয়েন্সড ম্যান দ্যান মি। রাজ্যের সমস্ত অংশের মানুষ ওনার উপর আস্থা রাখে আজকের দিনে দাঁড়িয়ে, অ্যাজ অন টুডে। উনি বলুক যে স্টে বেল পিটিশন, বেলটা স্টে হয়ে গেল, বেল অর্ডার স্টে হয়ে যাচ্ছে, উনি শুনেছেন কিনা? আমি শুনিনি, মেবি আই এম রং, আমি শুনিনি। প্রশ্ন হচ্ছে অর্ডার থেকে রিফ্লেকশন যেটা হচ্ছে, অন রেকর্ড আই ডু নট নো যে জজ কোর্টে কোনো বেল পিটিশন হয়েছিল কিনা, সেটা এন্টারটেইনড হয়েছিল, রিজেক্ট হয়েছিল না, বা ডিসমিস হয়েছিল। হাইকোর্টের অর্ডারটা এটা বলছে যে সেশনস কোর্টে গিয়েছিল, হাইকোর্টের অর্ডার মনে হচ্ছে যে সেশনস কোর্টে কোনো বেল পিটিশন সাবমিট হয়েছিল ফর ক্যান্সেলেশন, দ্যাট ওয়াজ নট কনসিডার্ড, দ্যাট মিন্স দ্যাট দেয়ার উইল বি সাম অর্ডার। এই অর্ডারটা হাইকোর্টের অর্ডারের মধ্যে কোনো রিফ্লেকশন নাই, কিন্তু এখানের মধ্যে কোনো অনলি রিফ্লেকশন থিং ইজ দেখছি না যে সেশনস কোর্ট এই বিষয়টা বুঝতে পারেনি। সেশনস কোর্ট কি অর্ডার দিয়েছে এটা আমার বোধহয়। সেশনস কোর্টের যদি এটা আপার কোর্ট যদি বলতে হয় যে এই কোর্টটা এই আইনটা বুঝে নেই, তাহলে দ্যাট অর্ডার মাস্ট বি বিফোর হিম। এক্স্যাক্টলি, এখানে সেশনস কোর্ট যা অর্ডার পাস করেছে সেটা আপার কোর্টের সামনে থাকতে হবে, যেটা দেখে আমি বললে আইনের চোখে সবাই সমান, অল আর ইকুয়াল। আমি একটা বলে দিলাম ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড উইদাউট হিয়ারিং দি আদার পার্টি আর ক্যানট বি কন্ডেমড। সেশনস কোর্টের অর্ডার যদি থাকে সেটা নিশ্চয় হাইকোর্টের যদি কোনো অর্ডার না থাকে, হাইকোর্ট হোয়ার ইজ দিস কোর্ট টু সে দ্যাট সেশন জাজ ফেইল টু আন্ডারস্ট্যান্ড দি একদম ঠিক কথা। প্রভিশন।
কি করে বলছেন উনি? আমি যদি হাইকোর্টের order pass না অর্ডারটা করে থাকি। ওই অর্ডারটা রিফ্লেকশন থাকতে হবে। আর আমি জানি আমি কারো পক্ষে বলছি না, যদি হাইকোর্টের মনে হয়েছে যে সেশন জাজ পিটিশন এন্টারটেইন করেন, রিফিউজ টু অ্যাকসেপ্ট বাই দি রেজিস্ট্রি, তাহলে হাইকোর্টের প্রথম ডিউটি ছিল সেশন জাজের বিরুদ্ধে প্রসিডিংস করা, ভেরি শিওরলি সেশন জাজকে শোনা। হাইকোর্টের অর্ডারটাতে কিন্তু সেই রিফ্লেকশন নেই। হাইকোর্টের এটা অর্ডারটা আমার বলছে কাছে যে সেশনস সবকিছু কোর্ট confusion। সেন্টিমেন্টটা বুঝতে পারেনি। আবার হাইকোর্টের অর্ডারটার থেকে দেখা যাচ্ছে যে হাইকোর্ট যদিও নোটিস করেছে, বাট হি হ্যাজ ডিসাইডেড দি ফেট অফ দি বেল পিটিশন। রাত্রি সারা রাত হাইকোর্ট বসছে। সবগুলি বলে সেশন ম্যাজিস্ট্রেট বুঝতে পারেনি, ম্যাজিস্ট্রেট এটার ইমপ্লিকেশনটা আইন যে এই যে প্রভিশনগুলি আছে সেইগুলি বুঝতে পারেনি, বা হি হ্যাজ নট টেকেন ইনটু কনসিডারেশন। এইগুলি সবে, এবং এটা নন বেলেবল, এটা গুরুত্বপূর্ণ, এটা পাবলিক ইন্টারেস্ট, ইট শুড বি স্টেট। আলটিমেটলি এভরিথিং হ্যাজ বিন ডিসাইডেড উইদাউট হিয়ারিং দি অ্যাকিউজড পারসন। আমি না রঘু ইন্টারফেয়ার করছি। ফরচুনেটলি আনফরচুনেটলি আজকে আমরা দুজন একসঙ্গে বসছি। কোনো একটা সময় আমি সরকারি আইনজীবী হিসেবে কাজ করছিলাম, আর উনি বিবাদী পক্ষের মানে আসামি পক্ষের উকিল হিসেবে ছিলেন। 489 B&C ওনার মক্কেলের কাছ থেকে 50,500 টাকার ফেক কারেন্সি নোট বাজেয়াপ্ত হয়েছিল। আমার দাবি ছিল, সেকশন দিয়েছিল, পুলিশ ফরওয়ার্ডিং দিয়ে পাঠিয়েছিল 489 B&C, একটা বেলেবল একটা নন বেলেবল। বি পজিশনে থাকাটা বেলেবল, সি সার্কুলেশনে দেওয়া, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করাটা নন বেলেবল। এবার যে পুলিশ যে ফরওয়ার্ডিংটা দিয়েছিল, সেই ফরওয়ার্ডিংটা যেটা ছিল সেটা হচ্ছে যে শুধু পজিশন, কিন্তু ওনার মক্কেল যে এটাকে কোনো বাজে কাজে ব্যবহার করতে চাইছে, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে, তাই সেই মর্মে একটি লাইনও ছিল না। আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে একটা হাউসফুল, একটা রুম ফুল অফ ফেক কারেন্সি আটক হলে পরে আমাকে কি তুমি জামিন দিয়ে দেবে জাস্ট এইটুকুর জন্য যে আমি এটা, মানে পুলিশ এটা দেখাতে পারছে না যে আমি এটা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করব। কোর্ট বলেছিল আমাকে যে না, তোমার এই আর্গুমেন্ট আমি গ্রহণ করছি না, আমি জামিন দিচ্ছি। পীযূষ বাবু জামিন দিয়ে দিয়েছিল। আসলে কোর্টের প্রতি মানুষের বিশ্বাসটা এই যে বলছিল, সেকশন ইনসাল্ট করাটা ইজ নট দ্য লাস্ট ইস্যু। সেকশন ইনসাল্ট করার সময় পুলিশের এইটা বোঝাতে হবে 307, তারপরে তোমার যে অ্যাবডাকশনের সেকশনটা ইস্যু হয়েছে, সেটা ম্যাটেরিয়ালস কিছু আছে কিনা পুলিশ যদি না দিতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট কি করবে? এটা হয় নাকি? এটা সামনের দিনে কিন্তু ইট উইল কল এ ডুমসডে। এটা হচ্ছে কি, ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছে, হাইকোর্টের অর্ডার থেকে দেখা যাচ্ছে সেশনস কোর্টও কিন্তু এন্টারটেইন করেনি, এটাকে এন্টারটেইন করেনি। নোটিস না ইস্যু করে কি করে করবে সে? আইন তার হাতে বাধা। সেশনস কোর্ট যদি বলে থাকে, সেশনস কোর্টকে হাতে যেটা বেরিয়ে, সেশনস কোর্টে যদি সরকার পক্ষ বলে থাকে এই অর্ডারটাকে এখন স্টে করতে হবে, সেশন জাজ যদি বলে থাকে রাইটলি আই ক্যানট স্টে উইদাউট গিভিং উইদাউট নোটিস টু দি আই ক্যানট স্টে, রাইটলি বলেছে। ওরা তো কাউকে স্যাটিসফাই করার জন্য, কোর্ট মানে কি লাস্ট শেল্টার মানুষের। এক্স্যাক্টলি যখন কোথাও বিচার পায় না তখন গিয়ে, আমার একটা কেসের 1967 ত্রিপুরা পেজ 1-এ একটা কেস, তখন আমাদের KM লাহিড়ী চিফ জাস্টিস ছিলেন। একটা পুলিশের রিমান্ড অ্যালাউ করেছিল ম্যাজিস্ট্রেট, সেখানে আমাদের যে কন্ডিশনটা, রিমান্ড অ্যালাউ করতে হলে কপিজ অফ দি এন্ট্রিজ অফ দি সিডি ও সিডি প্রডিউস করতে হলে কোর্ট ইজ টু বি স্যাটিসফাইড যে তার এমনিতে জেনারেল কাস্টডি আর পুলিশ কাস্টডি দুটার মধ্যে অনেক ডিফারেন্স, পুলিশ কাস্টডি দরকার আছে কিনা তার জন্য স্যাটিসফাই করার জন্য কেস ডায়েরি প্রডিউস করতে হবে। সেইখানের মধ্যে ডিফেন্সের বক্তব্য না শুনে পুলিশ রিমান্ড দিয়ে দিয়েছিল। হাইকোর্ট এটা শোনার পরে বলছে এই যে অনলি কেস ডায়েরি না প্রডিউস করে বা কপিজ অফ দি এন্ট্রিজ সিটি প্রডিউস না করে যদি পুলিশ রিমান্ড দিয়েছে, হাইকোর্ট এটা রিপোর্টেড জাজমেন্ট বলছে এই যে কাজটা করেছে, যদিও আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা, সে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাওয়ার এক্সারসাইজ করছে, কিন্তু সে কইছে যে আমার কোনো হেজিটেশন নাই টু হোল্ড, একদম হোল্ড করেছে যে হি ওয়াজ ইন, দো হি ওয়াজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন নেম, বাট হি ওয়াজ a stooge in the hands of the police. Exactly. He was in stooge in the hands of the High Court order. এ বিচারক নয়, চিফ জাস্টিস বলছে যে সে নামে চিফ জাস্টিস, বাট হি ইজ ওয়ার্স দেন পুলিশ অফিসার। এক্স্যাক্টলি।
অর্ডার বলেছে ওয়াজ দেন পুলিশের, এবং সে যেটা করছে অর্ডারের রিফ্লেকশনটা তাই বলবে, এই ইন্টারপ্রিটেশন কথা তাই বলেছে, বলবে। যেহেতু আইনটাকে ফলো করেনি। মানে জুডিশিয়ারি আসলে তো আমার বিরুদ্ধে সত্য হতে পারে মিথ্যা আমরা অনেক সময় জানি, অনেক সময় আসামিরা জেনুইন আসামির ধরা পড়ছে, কিন্তু কোর্ট দেখছে আমি তাকে শাস্তি দিতে গেলে আইন আমাকে পারমিট করছে কিনা। কমন ল কনসেপ্ট তো তাই, আইন যদি পারমিট না করে তো দিতে পারবো না। আমাকে কোন অবস্থায় হাকিম অন্তত বুঝতে পারছে যে দে আর দ্য গিলটি ম্যান, দে আর Exactly. কিন্তু উই ক্যানট পানিশ, আমাকে কনভিক্ট করতে পারছে না, আইনটা মানতে হচ্ছে। ভারতবর্ষটা বেঁচেই আছে যে যত অথরিটি যত কিছুই আজকে জুডিশিয়ারি কাউকে, এটা হলো মানুষ বিশ্বাস করে যে আমার আর কোথাও না পাই, যদি আমার শেল্টার নাও থাকে, কোথাও আছে। যদি বিচার না পাই, একটা ভারতবর্ষে একটা জায়গা আছে জুডিশিয়ারি, সেখানে সেখানে গিয়ে আমি আমি বিচার বিচার পাবো। পাবো। কিন্তু এখন যেভাবে বলছে যে এই যে গিয়ে নিশ্চয়ই কোর্টের কাছে সাবমিট করেছে, আমরা ডিস্ট্রিক্ট জাজের কাছে গিয়েছিলাম, উনি হ্যাঁ। বলছেন করতে পারবেন না নিশ্চয়ই। নোটিশ না দিয়ে, এবং সেটা বলার পরে সেটাকে এন্টারটেইন করা, কারণ সে রাইটই বলেছে। যদি ডিস্ট্রিক্ট জাজ বলে থাকে, সে কি করে করবে? আমার ফেভারে একটা অর্ডার হয়েছে, এটাকে সে উদ্যোগ করতে পারে না। আচ্ছা, আমাকে- বেল পিটিশনটা অ্যাডমিট করতে আর ক্যান্সেলেশন পিটিশনটা admit অ্যাডমিট করতে করতে পারে। পারে স্টেজে অর্ডারটা আমাকে- টোটালি ইলিগালি। সেটাকে বলতে পারতো দোস্তি সার্ভিস, বা এক্ষণে বলতে পারতো কোর্টে আমি 24 ঘন্টা সময় দিলাম, উইদিন দ্য 24 আওয়ার্স আই হিয়ার ইট ওয়ান্স এগেইন। তার- রাত্রি 9:30টার সময় যদি বসতে পারে, তাহলে শনিবার দিন সকাল দুপুর বা 10:30টার সময় বসতে পারে, তার দেয়ার ইন কাস্টডি, দে আর ইন কাস্টডি। আর এখান থেকে গিয়ে 1 ঘন্টার মধ্যে সার্ভ করতে হবে। একদম। আমি অ্যাডমিট করলাম, এই কোর্টে স্টাফকে বলতে পারতো ওকে সার্ভ করো, ইজ ইন কাস্টডি। কাস্টডি বলতে পারতো যে আমি অতটার সময় শুনবো, তুমি আসো। হি কুড হ্যাভ কাম উইথ হিজ ডিফেন্স লয়ার। কিন্তু এটা কিন্তু অন সামনের দিনে রেকর্ড এসছে কারা এই- আসছে, পিটিশনারের পক্ষে এই হচ্ছে assurance- অ্যাডভোকেট জেনারেল, পিপি সেশনস কোর্ট, ডিস্ট্রিক্ট পিপি আর আরেকজন আমি কিন্তু কাউন্সিল। অর্ডারটার থেকে বেশি ওরি কে অ্যাসুরেন্স দিতে পারলো আমাদের জুডিশিয়ারি সম্পর্কে যে যে নিচের কোর্টের অর্ডার এক্সিকিউট করে না, আমি এটা আই শ্যাল গেট ইট ক্যান্সেল। কারেক্টলি, একদম। এখানে কে দিতে পারে এই অ্যাসুরেন্স আমাদের জুডিশিয়াল সারাদিনে bail bond আমি accept করা অর্ডারটা কেন? প্রকিউর করে আনবো আমার ইচ্ছা মতো, এক্স্যাক্টলি। এটা কে বলতে পারে? এই যে বললো, এটা কিন্তু মারাত্মক। What authority did he have? Where কারণ from did he get somebody- that authority? সামবডি এই তার কনফিডেন্স ছিল Exactly. যে এই অর্ডারটাকে আমি এক্সিকিউট হতে দেবো না, আমি আপার কোর্ট থেকে এই অর্ডারটাকে স্টে নিয়ে আসবো অ্যাজ ডিক্টেটেড বাই মি। এবং আমরা পরবর্তী সময় দেখেছি একটা খুব ইম্পর্টেন্ট কথা পিজু স্যার বললেন যে এটা অ্যাসুর করা হয়েছিল যে আমরা হাইকোর্ট থেকে এরকম অর্ডার আনবো বা আপার কোর্ট থেকে। আমরা দেখেছি যখন এটাকে পলিটিসাইজ করা হয়েছে, পরবর্তী সময় যারা শাসক দল রয়েছেন তারা বারবার বলেছেন যে ত্রিপুরা নজিরবিহীন ঘটনা, 9:30টায় কোর্ট খুলেছে, যারা আসামিরা বেল দিয়েছিল তাদের বেল ক্যান্সেল করে আবার ভিতরে রাখা হয়েছে। এবং আজকে আমরা দেখি যদি রাজ্যের একজন বিশিষ্ট চিকিৎসক, উনি শাসক দলের এমএলএ, উনি পোস্ট করেছেন ওনার ফেসবুকের মধ্যে, আজ সকালবেলা পোস্ট করেছেন যে ত্রিপুরা রাজ্যে নজিরবিহীন ঘটনা, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আসামিরা বেল ক্যান্সেল হলো, আসামিরা জেলে আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে হাইকোর্ট রাত্রি 9টার সময় বসেছে। ফেসবুক পেজে ওনার এখনো আছে, সেই পোস্টটা রয়েছে। তো যে বিষয়টা এখানে পীযূষ কান্তি বিশ্বাস আমাদের সিনিয়র কাউন্সিল তোলার চেষ্টা করেছে যে এটা ডেঞ্জারাস, একটা মারাত্মক জিনিস যে কোর্টকে অ্যাসিওর করা বা কোর্টের যে যারা এটা নিয়ন্ত্রণ করছে তাদের কাছে অ্যাসুরেন্স আসা যে এটার অর্ডারটা আমরা স্টে পাবো বা বেল ক্যান্সেল হবে, তুমি নিচের কোর্টকে বলা যে তুমি বেল বন্ড অ্যাকসেপ্ট করো না। এটা কি আমাদের জুডিশিয়ারি যারা ফেথ রাখে, যারা মানুষ ভগবানের আগে যে ঘর থাকে বিচারের, সেটা কোর্ট থাকে, এটা একটা মানে বিশ্বাসযোগ্যতা কি আস্তে আস্তে হারাবে না? রঘু, তুমি কিছু উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলছি তোমাকে। যদি ইফ আই গো বাই দ্য মিডিয়াম কভারেজ, রাজ্যের আইনমন্ত্রী সেদিন রাত্রিবেলা বসে বলেছেন অন্য সব কিছুর সঙ্গে যে এইটা স্থগিত হয়েছে, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছি। এট দ্য সেম টাইম উনি যেটা বলেছেন যে নিচের কোর্ট থেকে, মানে 6 নম্বর কোর্ট থেকে বেলটা কি করে পেলো সেটা আমরা তদন্ত করে দেখব। কোর্ট কি করে ইফ আই গো বাই দ্য মিডিয়া মেসেজ, তুমি এটা যুক্ত করে তারপর পিজুদাকে জিজ্ঞাসা করো। যেটা বললো কে, কোন এমএলএ বললো, ডক্টর দিলীপ দাস কি বললো যে আছে আমার কাছে মেসেজটা, আমি একটু এক্সাক্ট না আমি এক্সাক্ট আমি পড়ছি মেসেজটা। একটু পড়লে বলেছে আজ থেকে 3 বছর আগে একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্যের ডাক্তাররা অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ডাক দিয়েছিলেন। মানুষের ভোগান্তি চরমে পৌঁছলে রাজ্যের হাইকোর্টের মাননীয় বিচারপতি দীপক গুপ্তের আদেশক্রমে ডাক্তার আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হন। তখন রাজ্যে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তৎকালীন মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, তিনি একবারের জন্য ডাক্তারদের সাথে কথা বলেননি। আর একজন নবীন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব কাল বিলম্ব না করে অপরাধীদের গ্রেপ্তার করালেন।
দেখবেন অপরাধীদের গ্রেপ্তার করলেন, 1। 2 নম্বর বেইল খারিজ করালেন, নজিরবিহীন ভাবে রাতে হাইকোর্ট বসালেন, রাত 11টায় আন্দোলন চিকিৎসা নিয়ে বসলেন হাসপাতালে পাহারা। এটা হচ্ছে বড় তিনটা মারাত্মক জিনিস। এটা জনপ্রতিনিধি যদি বলে যে আমি অ্যারেস্ট করালাম, ঠিক আছে, পুলিশ মন্ত্রী অ্যারেস্ট করাতে পারে। যদি বলে এই যে কথাটা, চিফ মিনিস্টার হাইকোর্ট বসিয়েছেন, আর একটা চিফ মিনিস্টার হাইকোর্ট বসালেন, এই যে ওনার ফেসবুকের হাইকোর্ট বসালেন, বেল খারিজ করালেন, অপরাধীদের গ্রেপ্তার করালেন। চিফ মিনিস্টার হাইকোর্টকে বসালেন, চিফ মিনিস্টার ইচ্ছা মতন হাইকোর্টে বসা, চিফ মিনিস্টার ইচ্ছা হাইকোর্ট বসবে, আইনে যদি পারমিট করে, আইন যদি উনি ইম্পর্টেন্স যদি দেখেন যে এটা এত গুরুত্বপূর্ণ আমার বসতে হবে যে কোনো সময়, চিফ মিনিস্টার হাইকোর্টকে বসাচ্ছেন, চিফ মিনিস্টার বিলটা ক্যান্সেল করাচ্ছেন। এটাতে মনে হচ্ছে উনি ডিক্টেট করে আমাদের হাইকোর্টকে বলেছেন যে বিলটা ক্যান্সেল করুন। আপনার ইন্ডিকেশনটা তো প্রথম আলোচনার শুরুতে থেকে ছিল, আমার কাছে কনফার্ম হলো যে এজ ইফ বলতে চাইছে যে এটা চিফ মিনিস্টার ডিজায়ার করেছে, সেই জন্য হাইকোর্টে এটা বাতিল করেছেন, এবং মানে উনি ডিক্টেট করেছেন কথাটা, মানে এরকম আসছে আর কি, চিফ মিনিস্টার চাইলে সবকিছু করতে পারেন, যেটা তাহলে মারাত্মক। আজকে ভারতবর্ষে একটা কিন্তু অভিযোগ আসছে আমাদের মোদী বিরুদ্ধে, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে, যে উনি ভারতবর্ষের সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনগুলিকে উনি প্রায় কক্ষিগত করে নিচ্ছেন, ইনক্লুডিং কোর্টস, আরবিআই, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন। আজকে ইলেকশন কমিশন ন্যাক্কারজনক ভূমিকা। আজকে চন্দ্রবাবুর মতন নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমরা গিয়েছিলাম পরশুদিন ওইখানে ইলেকশন কমিশনে দিল্লিতে গিয়ে দেখি হিউজ ব্যাপার। তারপরে শুনলাম চন্দ্রবাবু নাইডু তার মন্ত্রীরা প্রায় সবাইকে নিয়ে এসেছেন ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশনে উনি ডেপুটেশন দিচ্ছেন কিভাবে ইলেকশন মেশিনারিটাকে, মানে যেভাবে চাইছে মোদী সেভাবে কিভাবে সেখানে ইউজ হচ্ছে ওকে হারানোর জন্য। এবং উনি প্রেসে এসে যেটা বললেন, বলে আমি এত কথা বলছি কিন্তু ইলেকশন কমিশন আমার ইস্যুটার প্রতি কোনো নজর, এটা ইস্যুটা সে শোনারই চেষ্টা করে, বুঝারই চেষ্টা করে না, সে অন্য কথা বলে। আমি যে ইস্যু নিয়ে এসেছি যে ইভিএম কিভাবে বললো, যে আমি একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে গেছিল এটাতে, ইলেকশন কমিশন বলছে না না ওর কথা আমি ওকে অ্যালাউ করব। চন্দ্রবাবু নাইডু বলছে আমি তোমার সামনে দেখিয়ে দেবো মেশিন খারাপ হওয়ার পরে যদি কোনো এক্সপার্টকে এটা তখন আনা হয় কি কারণে, তখন মেশিনটা হ্যাক করা যায়, ওই সময় এটাকে রিপেয়ারিং এর নামে সে যে কমান্ড দিয়ে যাবে, এরপরে ভোটটাকে যেভাবে বলবে সেখানে যাবে। বলছে যে আমার তোমার সামনে প্রমাণ করবো, অ্যালাউ করলো না ওকে। চন্দ্রবাবু নাইডু যে এক্সপার্ট নিয়ে গেছেন বলছে ওইটা বেশি, আমি মেশিনের আর কিছু দেখানো, তোমার সামনে এখন দেখাবো, তুমি যে কোনো মেশিন আনো, যে করার পরে এটা নষ্ট হলো সেটাকে এই আমার এক্সপার্ট এটাকে ঠিক করে দেবে, এটা চালু হবে, কিন্তু কমান্ড যেখানে দেবে সেখানে যাবে, তুমি তোমার সামনে কিন্তু অ্যালাউ করেনি। বলছে না, ওর বিরুদ্ধে আগে একটা ইভিএম চুরির অভিযোগ ছিল, আর ইভিএম চুরির অভিযোগটা এখন আমি আসছি, বলছে আমি আনছি একটা ইস্যু নিয়ে প্রমাণ করার জন্য, সে বলছে তার বিরুদ্ধে ইভিএম চুরির অভিযোগ ছিল, অ্যালাউ করেনি, মানে প্রমাণ করতে দেয়নি সেখানে। এখন এই যে অভিযোগগুলি আনছে আজকে বিভিন্ন ইতে, তারপরে এই যে রুলিং পার্টির এমএলএ এর বক্তব্যের পরে বোঝা যাচ্ছে, ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা, হাউভার ইট ইজ ট্রু উই ডু নট নো, কিন্তু সেই ইন্ডিকেশন দিয়ে বলছে যে চিফ মিনিস্টার হাইকোর্টকে বলছে বসতে, চিফ মিনিস্টার হাইকোর্টকে বলছে ক্যান্সেল করে দিতে, ক্যান্সেল করে দিয়েছে একদম। হাইকোর্ট হয়তো তার ইন্ডিপেন্ডেন্ট তার মাইন্ড অ্যাপ্লাই করে করেছে, কিন্তু উনি একজন বিশিষ্ট ডাক্তার, কিন্তু সে যেটা বলছে এটাতে কিন্তু আমাদের জুডিশিয়ারিও ইনভলভ হয়ে যাচ্ছে, তার ইন্ডিপেন্ডেন্স নিয়ে এই রাজ্যের মানুষ এই পোস্টটা যখন দেখবে, রাজ্যের মানুষ যারা ধরুন রুলিং পার্টিকে চিফ মিনিস্টারকে সমালোচনা করতে চায়, দে উইল বি অ্যাফ্রেড অফ, বলবো আমি যদি চিফ মিনিস্টারের কোনো দুর্নীতি কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আমার তো জেলে থাকতে হবে, হাইকোর্টকে বা কোনো কোর্টকে বলে দেবে একদম যে ওকে জেলে ঢুকিয়ে রাখবে, বিচার ব্যবস্থার প্রতি আস্থাটা চলে যাবে। কারণ একটা জিনিস বুঝতে হবে যে একজন ডাক্তারকে মারাত্মকভাবে নিগ্রহ করা হয়েছে, এই নিয়ে কারোর মনে কোনো দ্বিধা নেই, কোনো প্রশ্ন নেই, কিন্তু আইন তো আইনের পথে চলবে। 439(2) তে
যদি জামিনে থাকে তার জামিনটা বাতিল করে তাকে কাস্টডিতে নেওয়া যেতে পারে। দে ওয়ার অল আন্ডার কাস্টডি। কোন প্রভিশনে সিআরপিসি বা ভারতের যেটা সিআরপিসিতেই হবে। আমি স্যারকে জিজ্ঞাসা করবো, ক্রিমিনাল আমরা দেখি ইনজাংশন সিভিল কেসে Criminal পেলে procedure করে। ইনজাংশনের উপর স্টে অর্ডার দেয়, কিন্তু ক্রিমিনাল কেসে ইন্টারিম বেলের উপর কি স্টে অর্ডার দিতে পারে? তাহলে কি এই যে ডিটেনশনটা এটা ইলিগাল ডিটেনশন হবে না? এটা গেছে ক্যান্সেলেশনের জন্য। এক্স্যাক্টলি। স্টে কি করে হলো? আমাকে না শুনে ইউ ক্যানট ক্যান্সেলেশন হবে পার্ট অফ মাই বেনিফিট। এটা তো ক্যান্সেলেশনের প্লেয়ার। তাহলে স্টে যেটা দিয়েছে ইট ইজ নট এটা এখন আমরা এটা বলতে চাই না হাইকোর্ট দিয়েছে, ইট ক্যান বি না না আপনাকে বলতে হবে বিকজ পিপল অফ দ্য স্টেট। কিন্তু আমি যেটা bad in law. আমি বলছি আমাদের আইন বলছে উইদাউট গিভিং নোটিস নোবডি ক্যান বি নোটিস ইস্যু করেছে 23 তারিখে হাজির হওয়ার জন্য। ইন দ্য মিন টাইম তার যা বেনিফিটটা পেয়েছিল। তাহলে স্যার এই যে এত তারিখে 11 তারিখ থেকে 23 তারিখ কাস্টডিতে স্টে অর্ডার মূলে থাকতে হবে তাদের। থাকতে হবে তখন জুডিশিয়াল অর্ডার। এই ডিটেনশনটা কি আনলেস ইউ গো টু সুপ্রিম কোর্ট আপার কোর্ট স্টে দিয়েছে, সুপ্রিম কোর্টে কি করে যাবে? সুপ্রিম কোর্ট তো স্টে দিয়েছে, না না ক্যান্সেল করে সুপ্রিম কোর্টে যেতে পারবে এই অর্ডারটার এগেইনস্টে। এটা কেন যেতে পারবে না? ইফ আই এম এগ্রিড বাই দিস অর্ডার যে উইদাউট হিয়ারিং মি নিশ্চয়ই। এভরি কোর্ট এবার সুপ্রিম কোর্টে দেখা গেল যে এই অর্ডারটার এগেইনস্টে যে অর্ডারটা দিয়েছে মানে ইট ইজ ব্যাড ইন ল, তাহলে এই যে ডিটেনশনটা হলো এটা যে আমরা আর্টিকেল 21 ভায়োলেশন হলো, ইলিগাল ডিটেনশন হবে। এটা তো ইলিগাল ডিটেনশন হবে এখন জুডিশিয়াল অর্ডার এগুলো, কিন্তু ইলিগাল ডিটেনশন তো এক জায়গাতে হবে। বেলের অর্ডার দেওয়ার পরে যে রিলিজ হতে পারলো না, এটা তো এফিডেভিট দিয়ে যদি বলে যে আমি বেল বন্ড জমা দিতে দিয়েছিলাম পরের দিন 12 তারিখে আমার বেল বন্ড অ্যাকসেপ্ট হয়নি, তখন কি বলবে কোর্ট? এই যে আমি বেল বন্ড দেওয়ার পরে বা আমার বেল বন্ড যে নেওয়া হলো না, আমাকে যে রিলিজ করা হলো না, এটা তো ইলিগাল ডিটেনশন কমপ্লিটলি। এর আগে সাধারণ 1 ঘন্টা না সন্ধ্যার সময় সন্ধ্যার অজুহাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না এডিশনাল চিফ জুডিশিয়াল আলটিমেটলি দুজনেই পরবর্তীকালে সাসপেন্ড হলেন। এটা কিন্তু পরে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু ডিলের জন্য দুজন সাসপেন্ড হলেন। ওদের সেন্সার একজনের তো চাকরি চলে গেল, উনি মাপটাপ সে ভলান্টারি পানিশমেন্টটাকে কিছুটা মডিফাই করে দিলেন। কিন্তু এটা তো আমাদের চোখের সামনে দেখা, এটা আমার ইলিগাল ডিটেনশন, ইফ ইট ইজ পুট দ্যাট ইট ইজ ফর এ মোমেন্ট আওয়ার ইভেন দেন ইট ইজ পানিশেবল। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি তুলছিলেন যে সব ইনস্টিটিউশনগুলি, এখন আমি যেটা বলছিলাম এটা কিন্তু ইনকোয়ারি হওয়া উচিত। অর্ডার পাস হওয়ার পরে কার কোথায় বেল বন্ড অ্যাকসেপ্ট করা হলো না, কে এটাতে ইন্টারফিয়ার করলো, এবং সব ক্রিমিনাল ম্যাজিস্ট্রেট এখানে জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া উচিত, এটার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত। না হলে কিন্তু জুডিশিয়ারির প্রতি মানুষের আস্থা থাকবে না। নিশ্চয়ই। আরেকটা জিনিস যেটা আপনি বলছেন সব ইনস্টিটিউশনগুলি দখল করার যে প্রচেষ্টা, এই ঘটনার বা এই পোস্টের থেকে বা পরবর্তী সময় আইনমন্ত্রীর যে প্রেস মিট তার বক্তব্য থেকে কি মনে হচ্ছে না ত্রিপুরাতে এক্সিকিউটিভ জুডিশিয়ারি যে গণতন্ত্রের 3টি স্তম্ভ একটা পয়েন্টে একসাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে? এমএলএ বলে দিল, চিফ মিনিস্টার হাইকোর্ট বসিয়েছে, চিফ মিনিস্টার বেল ক্যান্সেল করে দিয়েছে। তো অন্যরা বলার দরকার নেই, এটা তো রুলিং পার্টির যে এমএলএ, হি ইজ অলসো এ রিনাউন্ড ডক্টর। আমরা ধরেই নেব উনি আইন সম্পর্কে মিনিমাম আইন জানেন না, সিস্টেম জানেন না, এটা বললে হবে না। হি ইজ ওয়েল এডুকেটেড ম্যান, এটা এইরকম না, আই নো হিম পার্সোনালি। সুতরাং উনি যখন বলে দিচ্ছেন যে চিফ মিনিস্টার হাইকোর্টকে বসালো, চিফ মিনিস্টার বেল ক্যান্সেল করালো, চিফ মিনিস্টার হোয়ার ইজ দি জুরিডিকশন? চিফ মিনিস্টার আমার মতন একজন আবেদনকারী হতে পারে, পিটিশনার হতে পারে, বলতে পারে যে চিফ মিনিস্টার আবেদন করেছিল, চিফ মিনিস্টার আবেদন মঞ্জুর করেছে, কিন্তু চিফ মিনিস্টার বেল ক্যান্সেল করিয়েছে, চিফ মিনিস্টার হাইকোর্টকে বসিয়েছে রাত্রে। সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে পরে মানুষ কিন্তু এগুলি বিশ্বাস করে নেবে, এবং জুডিশিয়ারির প্রতি এই যে সারা ভারতবর্ষে একটা অগাধ বিশ্বাস, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জুডিশিয়ারি কিন্তু এই ব্যাপারে নিজেদের সতর্ক হওয়া উচিত। অরিন্দম দা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে যে হাইকোর্ট যে অর্ডারটা পাস করেছে সেদিন, সেই অর্ডারটার মধ্যে যে বিষয়টা বলার চেষ্টা করছিল, as such the urgency in filing the present petition, issue notice to the respondents returnable for 23rd April 19 by way of Dosti service. Steps for service complete in all respects be positively taken within a period of 1 week. Prima facie, the submissions made by the learned Advocate General is legally tenable. As such, in meanwhile, the operation of the order dated 11/4/19 passed by the learned Judicial Magistrate First Class Court number 6
in case such and case number titled as Khokon Das versus others and others versus the state of Tripura remain state. এখন প্রশ্ন হচ্ছে অ্যাডভোকেট জেনারেল কি বলার চেষ্টা করছিলেন? অ্যাডভোকেট জেনারেল যেটা বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে failed to take into account overall attending facts and circumstances prevalent in the capital with regard to the medical services which is adversely hampering public interest. Agreed. আমি মেনে নিচ্ছি ওনার সাবমিশনটা। তা আমি এটা মেনে নিয়ে যেটা প্রশ্ন রাখতে চাই তোমার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে সাবরুমে যে ভদ্রলোককে জুতো পেটা করা হয়েছিল, যে ভদ্রলোক ওনাকে জুতো পেটা করেছেন উনি কি এখন অবধি কাস্টডিতে এসছেন? Did the state government take any action on that issue? Did the High Court interfere? তাহলে why two views? Why double standard? তুমি আজকে এসছো যে আইজিএম হসপিটালের ডাক্তারকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে খুন করার চেষ্টা হয়েছে। I will not dispute on that issue. Allegation সঠিক কি বেঠিক সেটা তদন্তের পরে প্রমাণিত হবে, ট্রায়ালের পরে বিচার হবে। প্রাথমিকভাবে অভিযোগ আমি মেনে নিচ্ছি। তাহলে সাবরুমের যে ভদ্রলোককে হসপিটালের ভেতরে, প্রাইমারি হেলথ সেন্টারের ভেতরে জুতো পেটা করা হলো, মিডিয়াতে ওয়াইডলি সার্কুলেটেড হলো, where was the state government, where was the advocate general, where was the high court? সেটার থেকে অর্জুন দেবনাথ মন্ডল সেটার থেকে আমি বলছি, এই যে ডাক্তারকে যেভাবে হ্যান্ডেল করেছে, এটার কিন্তু কোনো ভাষা নেই। না, আমি আগরতলা যেটা, এটা কিন্তু ভাষা নেই যারা করেছে। কোনোভাবে আমি বিচারে কি হবে, রায় কি হবে, কিন্তু এটাকে কন্ডেম করার মতন, মানে যতটুকু করা যায় সমাজের সর্বস্তরের মানুষ এটাকে কন্ডেম করা উচিত। যেভাবে ডাক্তার মানে কি, আমি কেস করছি, আমি ডিফেন্স লয়ার হিসেবে আই ক্যান উইন অর আই ক্যান লুজ দি গেম। আমি যে গেম আমি হেরে গেলাম, মক্কেল তারা তাহলে আমাকে কি করতে পারে আজকে যদি এগুলি চলতে দেওয়া হয়? নিশ্চয়ই। এখন সবাই চেষ্টা করে তার অ্যাকর্ডিং টু হিজ বেস্ট এবিলিটি নলেজ পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করা, আর্গুমেন্ট করা, যার যার কোয়ালিটি, যার যার নলেজ। আমি আমার নলেজ অনুযায়ী করবো, আমার থেকে বেটার নলেজ যার আছে সে আরো বেটার সাবমিশন করবে। সেই জন্য আমি মামলা হেরে গেলাম কি উইন করলাম তার জন্য যদি। এখন যেটা ঘটেছে আইজিএম হসপিটাল, যে ঘটনাটা ঘটেছে, যেটা শুনলাম সাবরুমের কোনো অ্যাকশন নেই, আইজিএম এর ঘটনা যে ঘটেছে, এটা কি ডাক্তারদের কোনো নিরাপত্তা আছে রাজ্যে? নেই তো। কোনো নিরাপত্তা আছে? এই যে হসপিটালে এখানে এরকম ভাবে যে তাকে মারধর করতে 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 কোথা থেকে কোথায় নিয়ে গেল, কোথায় গিয়ে কোথায় শেল্টার, ড্রেনে পর্যন্ত শেল্টার নিয়েছে, সেখান থেকে তুলে আবার তাকে মারছে। এই রাজ্যের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোথায়? এটা কি কেউ বলবে এই রাজ্যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আছে? আমি হাইকোর্ট থেকে বেল ক্যান্সেল করিয়ে দিলাম, এটা কি কৃতিত্বতা? এখানে এই মানুষটা মারাও যেতে পারতো। সাবরুমের ঘটনা দেখাচ্ছে, বলছি এই মানুষটা মারা যেতে পারতো। তাহলে তোমার এই ল এন্ড অর্ডার, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? রাইটলি বারবার এই ঘটনাগুলি ঘটছে বলে কোন রকমের ল এন্ড অর্ডার, জীবিত একটা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ছুটি এগুলো হচ্ছে বলে বিভিন্ন খাতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী তার ক্যাবিনেট মিনিস্টার, এটা তো কি আমরা বুঝি যে তার প্রতিবাদ করা, তার চাওয়া সত্ত্বেও তার ডাক্তারদেরকে সে প্রোটেক্ট করতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না। তাহলে এটা কার কাছে? উনি বলেছেন সাবরুমের এসপি কে ফোন করেছি, আমার কথা এসপি শুনুন। না না, এই অভিযোগটা কার বিরুদ্ধে? নিশ্চয়ই চিফ মিনিস্টারের বিরুদ্ধে আসছে। উনি একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে উনি বলতে চাইছেন যে আমি আর নিরাপত্তা দিতে পারছি না, আমি যখন কারোর নিরাপত্তা দিতে পারছি না, আমার নিরাপত্তার জন্য আমি কেন ওদেরকে আমি ছেড়ে দিলাম, প্রত্যাহার করলাম। এটার মানে এরপরে এই যে আমি ক্যান্সেল করলাম, আর মানুষ এটা মরে গেলাম, আমাকে তুমি প্রকাশ্য দিবে লোক, তোমার প্রশাসন সব দেখে শুনে কোনো অ্যাকশন নিলাম, আমি খুন হয়ে গেলাম, পরে বললে আমি ওকে যাবজ্জীবন ফাঁসি দিয়ে দিলাম। তাতে যে ভিকটিম পরিবার যার হলো তার কি রিপ্লাই? এটাতে কি এই ডাক্তারটাকে কেন প্রোটেক্ট করা হলো না? হসপিটালে এই পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি, একটা ডাক্তারের নিরাপত্তা কেন নেই? আজকে হেলথ মিনিস্টারের কথা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, রাজ্যে কোনো নিরাপত্তা নাই, কোনো ল এন্ড অর্ডার সিচুয়েশন নেই, কেউ নিরাপদ না। ডাক্তাররা যেখানে নিরাপদ না, ডাক্তাররা মানুষের সেবা করে, ডাক্তারদেরকে সবাই ভগবান মানে, সেখানে কিছু কিছু উচ্ছৃঙ্খল ইনসিডেন্ট হচ্ছে, সেটাকে তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সুতরাং এটা বিবেচনা, যেমন সাবরুমের ওই ঘটনা, তুমি কাউকে অ্যারেস্ট করো, এখানে পাবলিক অ্যাঙ্গার, মানে ওইখানে এরকম হয়নি। এখানে ডাক্তার সারা ত্রিপুরা রাজ্যের ডাক্তাররা কখন করছে? তুমি সিচুয়েশনটা এই করো, এই ঘটনাটা কখন করতেছে? সারা ত্রিপুরা রাজ্যের ডক্টরের সিদ্ধান্ত নিল
যে আমাদের নিরাপত্তা যদি না দেওয়া হয় আমরা প্রাইভেট প্র্যাকটিস করবো না, বহির্বিভাগে এই মেয়াদে আমরা বসবো না। 7 দিন মানে মধ্যে যদি না হয় পরবর্তীকালে ওরা, আমি শুনেছিলাম ওরা মাস রেজিগনেশন দিয়ে দেবে। এইভাবে সিদ্ধান্ত নিল সরকার। এই প্রেসারের পরে, এটা আন্ডার প্রেসার এই সিদ্ধান্ত, একদম আন্ডার প্রেসার, না হলে এই ডাক্তারদের কিন্তু এবং আনফরচুনেটলি জুডিশিয়ারির মতো জড়িয়ে এবং জুডিশিয়ারিকেও ইনভলভ করে দেওয়া হলো, যেটা এই রাজ্যের পক্ষে বিপজ্জনক। আর যেটা বলছে আগের ঘটনা, ফরচুনেটলি আনফরচুনেটলি আমি একসময় পাবলিক প্রসিকিউটরের কাজও করেছি, নিশ্চয়ই তখন আমার ডিউটি ছিল যে কিভাবে দোষীদের শাস্তি করে। এই যে হসপিটালে বলছে যে আগের ঘটনা ডাক্তারদের, এই যে ডাক্তার এবং সাংবাদিক ওই যে ঘটনাটা যেটা বলে যে দীপক গুপ্তার কারণে, দীপক গুপ্তা ওইখানে ওদের ডিফেন্স লয়ার আমি ছিলাম, ওইখানে জামিনের সময় দীপক গুপ্তা একটা মন্তব্য করেছিলেন, আমাকে বলছিলেন মিস্টার বিশার I am releasing the but you should assure the student যারা তারা restore the system restore. আমি বলছি no, that was the, কিন্তু তখন যারাই করেছিল অ্যারেস্ট হয়েছিল, আমি তাদেরকে ডিপেন্ড করেছিলাম। কিন্তু হোস্টেল থেকে ছেলেরা বেরিয়ে এসেছিল, এই অ্যাসুরেন্স দেওয়ার পরে কোথায় সিকিউরিটি? সুদীপ বর্মনকে ছুটে যেতে হয়েছে, হেলথ মিনিস্টার শোনেন গভীর রাতে হসপিটালে ছুটে যেতে। এই যে অ্যাসুরেন্স, কোথায় অ্যাসুরেন্স? এইসব নাটক সাময়িক জুডিশিয়ারিকে কোথায় গেলে পুলিশ পিকেট জীবিত কালকে কি করে করলো? একদম সেটাই। আমাদের সময় শেষ, আরো আরেকদিন বিস্তারিত আলোচনা করা যাবে। আমাদের এই অনুষ্ঠানে আমরা কিন্তু আদালতের যে রায়, আদালতের যে জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টের অর্ডারের আমরা জাস্ট অর্ডারটা লিগেলি হয়েছে বা ইলিগাল অর্ডার হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করেছি। আদালতের আদালতের যে অর্ডার, সেটাকে আদালতকে আমরা যথেষ্ট সম্মান করি এবং আমাদের সিনিয়র কাউন্সিল বারবার বলার চেষ্টা করেছে যে মানুষের শেষ বিশ্বাসের জায়গা, শেষ আশ্রয়ের জায়গা হলো আদালত, যাতে অরিন্দম যেটা বললেন যে অ্যাডমিনিস্ট্রেশন বা জুডিশিয়ারি যদি মিক্স আপ হয়ে যায় তাহলে কিন্তু মানুষের মনে আদালত সম্পর্কে বা আদালতের প্রতি যে আস্থা, সেটার প্রতি মানে একটা আঘাত এসে রয়েছে। এবং আমরা লয়ার ফ্যাটার্নিটির লোক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে যে মানুষের যাতে, দেশের নাগরিকদের যাতে, এই দেশের সবার যাতে আদালতের প্রতি যে শ্রদ্ধা, আদালত একটা পবিত্র জায়গা, মন্দিরের মতো পবিত্র, সেখানে গেলে জাস্টিস পাবে, মানুষের শেষ জায়গা, সেখানে গিয়ে বিচার পাবে, সেটা আমরা অ্যাসিওর করা, সেটাকে এনশিওর করা আমাদেরও কিন্তু লয়ার ফ্যাটার্নিটির একজন লোক হিসেবে, একজন মানুষ হিসেবে, আইনের ছাত্র হিসেবে কিন্তু দায়িত্ব রয়েছে। আমরা দেখব এই অর্ডার এগেইনস্টে আগামী দিন কি কি অর্ডার হয় বা এই কেসে কি কি অর্ডার হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা যারা পোস্ট করছেন, এরকম পাবলিকলি পোস্ট করছেন যে মুখ্যমন্ত্রী আদালত খোলালেন, আদালত বসালেন, জামিন ক্যান্সেল করলেন, দুর্ভাগ্যজনক পোস্ট এবং হয়তো বা মুখ্যমন্ত্রী জানেন না, এবং ওনাকে জড়িয়ে এই যে জুডিশিয়ারির সাথে মিশিয়ে দেওয়া, মানুষের মনে একটা সন্দেহ তৈরি করা যে সত্যি কি জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ ডিকটেট করছে বা যারা লেজিসলেচারে যারা রয়েছেন তারা কি ডিকটেট করছে, তাদের দ্বারা কি হায়ার জুডিশিয়ারির মতো যেখানে অর্ডার পাস করেছে হায়ার জুডিশিয়ারি, তারা কি ডিকটেট হচ্ছে? সেই প্রশ্নটা কেন আসবে? দুর্ভাগ্যজনক এই ধরনের পোস্ট বা এই ধরনের ইয়েতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার ফলে মানুষের মনে কিন্তু এই প্রশ্নগুলি তৈরি হলে জুডিশিয়ারির প্রতি মানুষ ফেথ হারাবে এবং জুডিশিয়ারি ফাংশন করবে ইন্ডিপেন্ডেন্ট। সংবিধান ঠিক করে দিয়েছে কার কি ফাংশন হবে, এক্সিকিউটিভ তার ফাংশন করবে, লেজিসলেচার তার ফাংশন করবে। সেটাই আমরা আশা করব আগামী দিন এই রাজ্যে সেই ঐতিহ্য সেটাই বজায় থাকবে। দেখতে থাকুন হাল্লা বলে মুখোমুখি অনুষ্ঠান। আমাদের যারা অতিথি ছিলেন আপনাদের স্বাগত, সবাইকে ধন্যবাদ। এবং যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আজকে শুভ নববর্ষ, বাংলার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।